আবিরবাবু এলেন দোতলায়। ঠাকুরঘর এখানেই। চৌখাটে দাঁড়িয়ে আবিরবাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও মাই গড, মূর্তিটা তো এখানে, কি করে সম্ভব? অলি ততক্ষণে শনাক্ত করে ফেলেছে মূর্তিটাকে। অন্য দেবদেবীরা গুরুত্ব অনুসারে মোজাইক পাথরের ধাপে সাজানো। মাঝখানে কাঠের সিংহাসন, সেখানেই আছেন বিষ্ণুমূর্তি, যেটা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে অলিরা। সোমকাকু এগিয়ে গিয়েছিলেন সিংহাসনের সামনে, মূর্তিটা হাতে তুলে পরীক্ষা করছিলেন। পেছন থেকে বাঁচখাই গলায় একজন ধমকে উঠলেন, এ কি মশাই, চটি পরে ঠাকুর ঘরে ছিলেন? কোনো কাণ্ডজ্ঞান নেই? মূর্তি যথাস্থানে রেখে ঘাড় ফিরিয়ে সোমকাকু বললেন, এক্সট্রিমলি সরি, একদম খেয়াল ছিল না। বাইরে পড়ার চটি নয়, সোমকাকুর পায়ে ছিল স্লিপার। বেখেয়ালে কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিলেন। লোকটির ব্যবহার অত্যন্ত অসৌজন্যমূলক। রাগ হয়ে গিয়েছিল অলির। পরে দেখা গেল মানুষটির কথা বলার ধরনটাই ওরকম। ভালো কোনো কথা কেমন যেন ধমকের সুরে বলেন। যেমন তারপরে উনি বলেছিলেন, দুপুরবেলা তো বৌদির হাতের রান্না খেলেন, যতই ভালো লাগুক রাতে কিন্তু আমার বউয়ের রান্না খেতেই হবে, এবং সেটা পৌঁছে দিয়ে যেতে পারবো না, ঘরে যেতে হবে আমার। বোঝা গেল ইনি হলেন মেজ ছেলে। আবিরবাবু আলাপ করিয়ে দিলেন, নাম শশীভূষণ বসু। বড় ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে নার্সিংহোমে, ওর নাম ফণীভূষণ। খুবই মার্জিত ব্যবহার, ঠান্ডা মাথার মানুষ। আবিরবাবু বারবার তার বর্দাকে দুষছিলেন, জেঠুমনির এই অবস্থার কথা কেন আমাকে একবার জানালে না? অনেক পরে উনি একবারই উত্তর দিলেন, তুই দুপুরে আসছিস, জেঠুমনির কাছে শুনেছি, তাই আর জানাইনি। জানার পর সারাটা পথ দুশ্চিন্তায় কাটতো তোর। নীরব হয়ে যাওয়া জেঠুমনিকে দেখে খুবই অস্থির হয়ে পড়েছিলেন আবিরবাবু। অবস্থা ঠিক কেমন, কতটা সিরিয়াস জানার জন্য ডাক্তারদের বিরক্ত করে যাচ্ছিলেন। সোমকাকু বাড়তি উদ্যোগ নিয়ে আবিরবাবুকে বাড়ি নিয়ে এলেন। আবিরবাবুর অস্থিরতা কেটে গেল মূর্তিটা দেখার পর। মেজো ভাই নিমন্ত্রণ করে চলে যাওয়ার পর সোমকাকু ফাটালেন আর একটা বোমা। জেঠুমনির ঘরে এসে বললেন, এই মূর্তিটা নকল। কি করে বুঝলেন? জানতে চাইলেন আবিরবাবু। সোমকাকু বললে, হাতে নিয়ে দেখলে আপনিও বুঝতে পারতেন। কীরকম, কিভাবে বুঝতাম? উত্তরে সোমকাকু নিজের দুহাতের চেটো দেখালেন। আঙুলের চেটোতে লেগেছিল তেল কালি। বললেন, মূর্তিটাকে পুরনো দেখাবার জন্য ব্যবস্থাটা নিয়েছিলেন দিবাকর সামন্ত। জেঠুমনির নামটা প্রথম দিকে বলেছিলেন আবিরবাবু। আজ নার্সিংহোমে গিয়ে টাইটেলটা জানা গেল। কাজের মাসির কাছে কাপড় চেয়ে নিয়ে সোমকাকু যখন হাতটা মুছছিলেন, আবিরবাবু জিজ্ঞাসা করলেন, মূর্তিটাকে পুরনো দেখানোর ব্যবস্থা কেন করেছিলেন? আপনার দুই দাদার চোখে ধুলো দেওয়ার জন্য। আসল মূর্তিটাকে খুঁটিয়ে দেখেছিলেন আপনার স্ত্রী। আমাকে বলেছিলেন মূর্তির গায়ে শ্যাওলা সবুজ ছাপ ছিল। সেই এফেক্ট নকল এবং নতুন মূর্তিতে আনার চেষ্টা করেন দিবাকরবাবু। উনি চাননি যে আপনার দাদারা জানুক মূর্তিটা আপনাকে দেওয়া হয়েছে। ওটা দেওয়ার আগে একটা নকল মূর্তি বানিয়ে রেখেছিলেন। আপনাকে আসলটা দিয়ে নকলটা সিংহাসনে বসিয়ে দেন। চলুন আপনার জেঠুমনির ঘরটা একবার দেখি, মনে হচ্ছে আমার অনেক প্রশ্নের জবাব পেয়ে যাব। প্রথমে তল্লাশি চালানো হলো কাঠের আলমারিতে। কাজের মাসি কোনো এক গোপন জায়গা থেকে বার করে দিয়েছিল চাবি। আলমারির মধ্যে এক গোপন কুঠুরি আবিষ্কার করলেন সোমকাকু।
2টি উইল বেরোলো সেখান থেকে। একটা দলিলে ফণীভূষণ শশীভূষণকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়া আছে। সেটাতেই লেখা আছে, জীবদ্দশায় দিবাকরবাবু ভোগ করবেন নিজের পোর্শন, মৃত্যুর পর পাবে বড় এবং মেজ ভাই। দ্বিতীয় উইলটা করা হয়েছে শুধুমাত্র গৃহদেবতার বিগ্রহের জন্য, যেটা পাচ্ছেন আবিরবাবু। খুব অবাক হয়ে আবিরবাবু বললেন, ওইটুকু একটা মূর্তির জন্য উইল করতে হলো? সোমকাকু বললেন, এতেই বোঝা যায় মূর্তিটা কত মহার্ঘ। তারপর সোমকাকু চলে গেলেন বইয়ের র্যাক জেঠুমনি স্টাডি টেবিল ঘাঁটতে। পেয়ে গেলেন ডায়েরি। সেই থেকে ইজি চেয়ারে বসে ডায়েরি পড়েই যাচ্ছেন। মাঝে চা দিয়ে গেছে কাজের মাসি। অলির পুরো দোতলাটা ঘোরা হয়ে গিয়েছে। বারান্দায় গিয়েছিল। হাওয়াটা অদ্ভুত, কলকাতার মতো ভেজা ভাব নেই। খানিক সেখানে থেকে সে আবার ফিরে এলো ঘরে। সোমকাকু বললেন, দিবাকর সামন্ত তখনকার দিনের বিএ পাস, স্বাধীনতার আগের কথা বলছি। জানি, আমার বাবা কোনো ক্রমে স্কুলগণ্ডি পেরিয়েছিলেন, বললেন আবিরবাবু। সোমকাকু বললেন, ঠিক, ডায়েরি পড়ে যা বুঝছি আপনার বাবা ছিলেন সাহসী এবং উদ্যমী মানুষ। সেই গুণ সম্বল করে উনি ব্যবসায় প্রচুর উন্নতি করেন। দেশ তখন স্বাধীন হওয়ার মুখে। আপনার বাবা সদ্য যুবক। ডিব্রুগড়ে চলছে এক অস্থির সময়। আমেরিকান সৈন্যরা ঘাঁটি গেড়েছে সেখানে। ভারতীয়দের চাকরির কোনো সুযোগ নেই। আপনার বাবা সোজা আমেরিকান কর্নেল সাহেবের সামনে চলে গেলেন। দাঁত মুখ খিচিয়ে সাহেব জিজ্ঞাসা করলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনার পিতা নারায়ণ বসু ভাঙা ভাঙা ইংরাজিতে যা বললেন তার সারমর্ম দাঁড়ায়, আমার ওল্ড ফাদার বেঙ্গলে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়ে সপরিবারে এখানে পালিয়ে এসেছিলেন। উনি এখন চলশক্তিহীন। পুরো সংসার আমার ঘাড়ে। সাহেব, তুমি এখন আমার পিতা। গড বললে গড। দয়া করে আমার রোজগারের কিছু একটা ব্যবস্থা করে দাও। কর্নেল সাহেবকে বাংলায় বসবাসের কিছু প্রমাণপত্র দেখিয়েছিলেন নারায়ণ বসু। ভারতীয় যুবকের দ্বিধাহীন প্রার্থনায় খুশি হয়ে বলেছিলেন, ফায়ারউড সাপ্লাই করতে পারবে? নারায়ণবাবু বললেন, আপনি অর্ডার দিলে এনিথিং পারবো। এই এনিথিংটাই এভরিথিং হয়ে দাঁড়ালো। মার্কিনদের সঙ্গে মেলামেশা করে অল্প দিনেই নারায়ণ বুঝে নিলেন কোন দেবতা কোন ফুল পছন্দ করে। অল্প দিনেই পয়সার মুখ দেখতে লাগলেন তিনি। উত্থানটা চোখের সামনে দেখলেন দিবাকর বাবু। তার চেয়ে কম শিক্ষিত হয়েও একজন বাঙালি কেমন এগিয়ে গেল। হিংসে করার বদলে নারায়ণ বসুর ভক্ত হয়ে পড়লেন দিবাকর সামন্ত। চাকরি চাইলেন নারায়ণ বসুর কাছে, পেয়েও গেলেন। আরও কাছ থেকে দেখার সুযোগ হলো আত্মবিশ্বাসী সফল এক বাঙালিকে। নারায়ণ বসুও খুব বিশ্বাস করতেন দিবাকর বাবুকে। ব্যবসার খুঁটিনাটি হিসেবপত্র, টাকা পয়সা সামলাতেন দিবাকর বাবু। একই সঙ্গে তিনি লক্ষ্য করেছিলেন মালিকের আশেপাশে দিনের পর দিন স্তাবকের ভিড় জমছে। প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে। নারায়ণ বসুরও ছিল। স্তাবকতায় গলে যেতেন। ভক্ত পরিমণ্ডল হয়ে থাকতে ভালোবাসতেন। দিবাকর বাবু এটাও লক্ষ্য করলেন মালিকের ইয়ার বন্ধুদের মধ্যে বেশ কিছু গুন্ডা বদমাশ ঢুকে যাচ্ছে। নারায়ণবাবুকে সতর্ক করেছিলেন তিনি। ভুল বুঝলেন নারায়ণ বসু। ভাবলেন দিবাকরবাবু ঈর্ষান্বিত হয়ে অভিযোগ আনছেন। কয়েক বছরের মধ্যেই সত্য উপলব্ধি হলো তার। ততদিনে বেশ দেরি হয়ে গিয়েছে। বন্ধুরা এমনভাবে গ্রাস করেছিল নারায়ণবাবুকে
যে ব্যবসা গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়াও উপায় ছিল না। তলে তলে ব্যবসা সম্পত্তি বিক্রি করা শুরু করলেন নারায়ণবাবু। এই ব্যাপারে দিবাকরবাবু তাকে সর্বক্ষণ সাহায্য করে গিয়েছেন। একটা সময় সব যখন বিক্রি হয়ে গিয়েছে, এলাকার কাউকে কিছু না জানিয়ে পরিবার এবং বিশ্বস্ত সহচর দিবাকরবাবুকে নিয়ে নারায়ণবাবু রাতের আঁধারে রওনা দিলেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। তখনকার দিনে অসম থেকে কলকাতায় আসা সহজ ছিল না। বারবার ট্রেন পাল্টে নৌকায় নদী পেরিয়ে আসতে হতো। প্রচুর সময় লাগতো তাতে। নারায়ণবাবুরা তখনও অসম বর্ডার পেরোননি। ডাকাত পড়ল ট্রেনে। ওই দলের বেশিরভাগ লোক নারায়ণবাবুর এক সময়ের স্তাবক। ডাকাতির একটু আগে নারায়ণবাবু ওদের সাধারণ যাত্রীদের মধ্যে চিহ্নিত করে ফেলেন। নিজের পরিবার এবং গৃহদেবতার দায়িত্ব দিবাকরবাবুকে দিয়ে চলে যেতে বলেন পাশের কামরায়। অতঃপর ডাকাতদের হাতে খুন হন নারায়ণবাবু। বুদ্ধি এবং সাহসের দ্বারা যে সম্পদ তিনি অর্জন করেছিলেন সমস্তটাই লুণ্ঠিত হয়। আদর্শ পুরুষের এই পরিণতি দেখে খুবই ভেঙে পড়েন দিবাকরবাবু। তখন তার একমাত্র কর্তব্য হয় মালিকের পরিবারকে সুরক্ষিত রাখা। সেই দায়িত্ব তিনি দীর্ঘ সময় ধরে পালন করে এসেছেন। নিজে বিয়ে থা করা হয়ে ওঠেনি। মালকিনের গয়না বেচে বহু পরিশ্রমে পুরুলিয়ায় যখন ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন, তখন একটা কথা ভেবে আফসোস হতো, মালিক যদি আরেকটু আগে সতর্ক হতেন, অসমের সম্পত্তি এবং প্রাণ ওইভাবে খুইয়ে আসতে হতো না। দুঃখটা অনেক বছর বহন করেছেন দিবাকরবাবু। তার নায়কের ওই পরাজয় তিনি মন থেকে মেনে নিতে পারেননি। নারায়ণবাবুর শিক্ষা কাজে লাগিয়ে পুরুলিয়ার ব্যবসা দাঁড় করিয়েছিলেন দিবাকরবাবু। শুধু মনে হতো বাবু যদি এসব দেখে যেতে পারতেন। হঠাৎই একদিন দিবাকরবাবু আবিষ্কার করলেন অসমের সম্পত্তির কিছুই খোয়া যায়নি। অসম্ভব বিচক্ষণতায় সমস্ত সম্পদ সুরক্ষিত রেখেছেন তার মালিক নারায়ণ বসু। এতদূর বলে চুপ করে গেলেন সোমকাকু। মিটি মিটি হাসছেন। অলি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেনি। বলল, তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি? সোমকাকু এখনও হাসছেন। আবিরবাবু বললেন, কোথায় সেই সব সম্পদ? আমিও ঠিক বুঝলাম না জেঠুমণি কি বলতে চেয়েছেন। ইনফ্যাক্ট এত ঘটনা জেঠুমণি কোনোদিন আমাদের বলেননি। মা তো পুরনো কথা তুলতেই চাইতেন না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, জেঠুমণির যে ডায়েরি লেখার অভ্যেস আছে এটাই কোনোদিন লক্ষ্য করিনি। সোমকাকু এবার একটু সিরিয়াস হয়েছেন। গম্ভীর মুখে বললেন, ডায়েরি লেখা সম্প্রতি শুরু করেছিলেন। বয়স হচ্ছে, যদি ভুলে যান পুরনো ঘটনা, সেই ভয়ে লেখা। তবে এই লেখাই এত কাজে লেগে যাবে ভাবতে পারেননি উনি। মূর্তিটা উদ্ধার করতে এই ডায়েরি বিরাট ভূমিকা নেবে। মানে? জানতে চাইলেন আবিরবাবু। সোমকাকু বললে, বলছি, সরলা মাসিকে একবার ডাকুন তো। সোফা ছেড়ে উঠে গেলেন আবিরবাবু। সোমকাকু এবার অলির দিকে তাকালেন, মুখে খুশির উচ্ছ্বাস। বললেন, কেস 80% সলভড। মেরে এনেছি মনে হচ্ছে। কিন্তু আমি যে কিছুই। অলির কথা শেষ হলো না। মাসিকে নিয়ে ঘরে ঢুকলেন আবিরবাবু। সোমকাকু মাসিকে জিজ্ঞেস করলেন, কাল যখন বাবু স্ট্রোক হলো তার আগে কে দেখা করতে এসেছিল? মাসি বলল, আমি তো ঠিক খেয়াল করিনি। রান্নাঘরে ছিলাম বাবা, দরজা খোলাই থাকে। দিবারাত লোক আসছে যাচ্ছে। ফণিবাবু শশীবাবু এসেছিল কিনা খেয়াল করেছো? হ্যাঁ, তেনারা ছিলেন,
বাবুর সঙ্গে ঝগড়াও হলো। ঝগড়া? বিস্ময়ের কণ্ঠে বললেন সোমকাকু। সরলা মাসি বলল, ইদানিং রোজই ঝগড়া বাঁধছে। কি বিষয়ে ঝগড়া, শুনেছ কিছু? আজকাল তো কানে ভালো শুনি না, যতদূর মনে হয় টাকা পয়সা চায়। দুই ছেলেই? বড় ছেলের ছেলেও চায়। তা বুড়োটা এত টাকা কোথায় পাবে বলো বাপু? সব লেখাপড়া তো সে কই দিয়েছে। স্ট্রোক কোন ঘরে হয়েছিল, নিচের বৈঠকখানায় নাকি ওপরের শোয়ার ঘরে? একটু যেন চনমন করে উঠল সরলা মাসি। বলল, সেটাই এক আশ্চর্য কথা। ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল বাবুর। এর মাঝে শশী দাদাবাবু, ফণী দাদাবাবু, উত্তম ঘুরে গিয়েছে। বাবু ছিলেন শোয়ার ঘরে। উত্তমকে? আবিরবাবু বললেন, বড়দার ছেলে। আমি রান্নাঘরে আছি, হঠাৎ উপরে ধূপ করে আওয়াজ। কি ব্যাপার হলো দেখতে উঠে গেলাম দোতলায়। দেখি বাবু কাত হয়ে পড়ে আছেন ঠাকুর ঘরের সামনে। তো অবাক, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন তো ঠাকুর ঘরে যাওয়ার কথা নয়। তখনও জ্ঞান ছিল, ঠাকুর পুজোর জল চোখে মুখে দিলাম। ঠাকুর ঘরের দিকে আঙুল তুলে কি যেন বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলুম, কি হয়েছে বলুন? কিছুই বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছিল। শুধু সিংহ কথাটা দুবার শুনতে পেয়েছি। থ্যাংক ইউ মাসি, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। বিষম উৎসাহে বলে উঠলেন সোমকাকু। সরলা মাসি থতমত খেয়ে বললেন, কিছু ভুল বললুম কি? একগাল হেসে সোমকাকু বললেন, সমস্তটাই ঠিক করেছ মাসি। দোতলায় উঠতে যদি আর একটু দেরি করতে, রহস্যভেদ করা আমার পক্ষে কঠিন হয়ে যেত। আমি তাহলে যাই। হ্যাঁ, যাও। মাসি ঘর থেকে বেরিয়ে যাবার পর আবিরবাবু জানতে চাইলেন, কি ব্যাপার হলো? আপনি কি সত্যিই কেসটা সলভ করে ফেললেন? ইজি চেয়ার ছেড়ে উঠে পড়লেন সোমকাকু। আবিরবাবুর প্রশ্নে সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন, সিংহ নয়, ওটা হবে সিংহাসন। চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরের দরজার কাছে এসে সোমকাকু বললেন, সিংহাসনটা নিয়ে আমি তল্লাশি চালাবো, আপনারা দুজন এখানে পাহারায় থাকবেন। বাইরের কেউ এলেই জানাবেন আমাকে। অলি আর আবিরবাবু যুগপৎ ঘাড় হেলালেন। সোমকাকু ঢুকে গেলেন ঠাকুর ঘরে। অলি রইল চৌকাঠে, আবিরবাবু সিঁড়ির মুখে। সোমকাকু সার্চ করার ধরন অলি জানে। একেবারে ইঞ্চি ইঞ্চি করে তল্লাশি করবেন। নকল মূর্তিটা নামিয়ে কাঠের সিংহাসন তুলে নিয়েছেন কোলে। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেখছেন গোটা জিনিসটা। আতশকাচও বের হলো। পাজামা পাঞ্জাবি ময়লা হচ্ছে, সেদিকে কোনো হুঁশই নেই। খুব বেশি সময় অবশ্য লাগলো না। সিংহাসনের নিচের সাইডে লুকোনো শাটার ছিল, খুলে ফেললেন সোমকাকু। বেরিয়ে এলো একটা চিরকুট। কাগজটায় চোখ বুলিয়ে সোমকাকু বললেন,
আরও কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। তবে তদন্তের শেষ পর্যায়ে চলে এসেছি। চৌকাঠে দাঁড়িয়ে অলি জানতে চাইল, কি ওটা? বলছি, ঘরটা আগের অবস্থায় ফিরিয়ে দিই বলে চিরকুট পকেটে রেখে ঠাকুর ঘর গোছাতে লাগলেন সোমকাকু। আবার জেঠুমনির ঘরে ফিরে এসেছে ওরা তিনজনে। পকেট থেকে চিরকুটটা বার করে আবিরবাবুর হাতে দিলেন সোমকাকু। বললেন, হাতের লেখাটা চিনতে পারছেন না? বার কয়েক চোখ বুলিয়ে মাথা নাড়লেন আবিরবাবু। বললেন, হাতের লেখাটা তো চিনতে পারছি না, যা লেখা আছে মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কাগজটা ফেরত নিলেন সোমকাকু। বললেন, এটা আপনার বাবার হাতের লেখা। দিবাকর বাবুকে মূর্তিটার সঙ্গে এই চিরকুটটাও দিয়েছিলেন। এটা একটা ধাঁধা। এর অর্থ বার করতে পারলেই বোঝা যাবে বিষ্ণু মূর্তিটা কেন দামি। কথা বলতে বলতে সোমকাকু গিয়ে বসলেন জেঠুমনির পড়ার টেবিল চেয়ারে। পড়তে লাগলেন চিরকুটটা। হরিণের শিঙে মাছি বসে না, তোমার আলো কখনো নেভে না। হরিবোসের 3 ভাই, এক আনিও ভাগ নাই। থাকলে হরির অন্তরে, বেরোবে না কোনো মন্তরে। কপাল দোষে আসে যদি অনটন, ভাঙলেই পাবে ললাটিকা তখন। অলি বলল, এ তো সাংঘাতিক পাজল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সত্যিই কঠিন। এর মানে বার করতে দিবাকর বাবুর 12-15 বছর লেগে গিয়েছে। আমাদের কিন্তু লাগবে না। কেন? উত্তর দিলেন আবিরবাবু। কারণ মিস্টার চ্যাটার্জি জেঠুমনির চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, যার প্রমাণ এই কদিনে আমি বহুবার পেয়েছি। ইটস নট লাইক দ্যাট। এই ধাঁধাটা বের করতে আমারও কয়েক বছর লেগে যেত। আপনার জেঠুমনি একটা সুবিধে করে রেখেছেন। কী রকম? জেঠুমনি ইচ্ছে করলে এই ধাঁধাটা সমেত মূর্তিটা আপনাকে দিতে পারতেন। না দেওয়ার কারণ ওর সম্ভবত আশঙ্কা হয়েছিল বাবার এই লেখাটাকে যদি আপনি খামখেয়ালিপানা ভেবে ফেলেন বা সেই ভেবে এটাকে ফেলে দেন। সেই জন্যেই এই ধাঁধার মূল উদ্দেশ্যটা উনি মুখে বলে দিলেন আপনাকে। ওই কথাগুলোর মধ্যেই ধাঁধার অর্ধেক উত্তর পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। আপনার মনে আছে মূর্তিটা দেওয়ার সময় জেঠুমনি আপনাকে কি বলেছিলেন? নিশ্চয়ই আছে। আমার বাবা নাকি তার হাতে বিষ্ণু মূর্তিটা দিয়ে বলেছিলেন, এই দেবতা আমাদের বংশের সৌভাগ্য বহন করছেন। কতদিন করবেন বলা মুশকিল। যদি তেমন দুর্দিন আসে বুঝবে দেবতার ক্ষমতা শেষ হয়েছে, মূর্তিটা যেন ভেঙে খান খান করে দেওয়া হয়। আবিরবাবুর কথাগুলো একটা কাগজে নোট করে নিলেন সোমকাকু। তারপর মুখ তুলে বললেন, এই কথা কিন্তু আপনার বাবা বলেননি। উনি শুধু মূর্তি আর চিরকুটটা দেওয়ারই সময় পেয়েছিলেন। ট্রেনে হামলা হতে পারে আন্দাজ করেই আপনার বাবা মূর্তি বিষয়ক হেয়ালিটা আগেই লিখে রেখেছিলেন। হেয়ালি রচনার উদ্দেশ্য, মূর্তি এবং চিরকুট যদি হামলাবাজদের হাতে যায় ওরা মূর্তির মূল্য নির্ধারণ করে উঠতে পারবে না। ওর বিশ্বাস ছিল দিবাকরবাবু অবশ্যই পারবেন। তা হয়নি। ধাঁধাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। মানে উদ্ধার করতে অনেক বছর লেগে যায় দিবাকরবাবুর। ধৃষ্টতা মার্জনা করবেন, একটা কথা বলি। অনুমতি চাইলেন আবিরবাবু। সোমকাকু বললেন, বলুন। আপনি এমনভাবে ঘটনার বর্ণনা দিচ্ছেন যেন সমস্তটাই সচক্ষে দেখা। এই কেসটা হাতে নেবার পর একটা মোক্ষম জায়গায় আমার খটকা লাগে।
বিষয়টা আমি আপনাদের বলিনি। ভেবেছিলাম দিবাকরবাবুর সঙ্গে কথা বলে কৌতূহলটা মিটিয়ে নেব। সুযোগ হলো না। দিবাকরবাবু হসপিটালে। বেশ দমে গিয়েছিলাম। এই চিরকুটটা আমার খটকার জবাব দিয়ে দিল। কী রকম জানতে চাইল অলি। সোমকাকু বললে, দিবাকরবাবুর ভার্সান অনুযায়ী আবিরবাবুর বাবা নাকি বলেছিলেন গৃহদেবতার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, তখন যেন মূর্তিটা ভেঙে ফেলা হয়। আমার প্রশ্ন, টেনে ডাকাত পড়ল, খুন হলেন নারায়ণবাবু, বিপর্যস্ত হয়ে পড়ল গোটা পরিবার। এর চেয়ে দুর্দিন আর কী হতে পারে? প্রয়াত নারায়ণবাবুর নির্দেশ মতো কেন তখনই মূর্তিটা নষ্ট করে ফেলা হলো না? এই জন্যেই নষ্ট করা হয়নি, কারণ হেয়ালির অর্থ সেই সময় বার করতে পারেননি দিবাকরবাবু। যখন মানেটা পরিষ্কার হলো, ততদিনে পরিবারের খারাপ সময় কাটিয়ে সুস্থির অবস্থায় পৌঁছে গিয়েছে। তিনজনেই চুপ। পুরনো আমলের ফ্যানটা ঘট ঘট শব্দে ঘুরে যাচ্ছে। আপনার কি মনে হয় ধাঁধাটা সলভ করতে কীরকম সময় আপনার লাগতে পারে? দেখা যাক, 2-1 দিনের মধ্যেই পারবো বলে মনে হচ্ছে। ভাবছি আজ রাত জেগে কাজ করব। অলি মন দিয়ে দুজনের কথা শুনছিল। ক্ষীণ একটা কিছুর আওয়াজ পেয়ে চোখ গেল বাঁ পাশের জানলায়। এ কি, পাল্লাটা সামান্য খুলে আবার বন্ধ হয়ে গেল কেন? এখন তো তেমন জোরে বাতাস বইছে না। সোফা ছেড়ে জানলার দিকে দৌড়ে গেল অলি। পাল্লা খুলে গিয়ে ঝুপ করে একটা আওয়াজ উঠে এলো মাটি থেকে। পরিষ্কার বোঝা গেল জানলার বাইরে থেকে কেউ লাফ দিল মাটিতে। লোকটা ঘরের সমস্ত কথা শুনেছে। ঘর থেকে ছিটকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো অলি। ফার্নিচার বাঁচিয়ে দৌড়ে পার হয়ে গেল বৈঠকখানা। বারান্দায় এসে দেখতে পেল লোকটা দৌড়চ্ছে গেটের কাছে রাখা বাইক লক্ষ্য করে। অলি লাফিয়ে নামলো বাগানে। মোয়াম বিছানো রাস্তায় ভালো দৌড়ানো যাবে না। গাছপালা লাফিয়ে পার হয়ে চেষ্টা করলো লোকটার কাছে পৌঁছানোর। দূরত্ব কমে আসছে, কিন্তু ধরা বোধহয় যাবে না। লোকটা দৌড় শুরু করেছে অনেক আগে। বাইকে উঠে পড়েছে। বাঁ পা সামনে রেখে শরীরটা শূন্যে ছুড়ে দিল অলি। নিষ্ফল হলো চেষ্টা। কুইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাইক। অলি আছড়ে পড়ল বাইকের চাকার দাগে। ভালোই চোট লেগেছে। উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে অলির। কেউ তাকে হেল্প করতে এগিয়ে আসছে না। এতক্ষণে তো সোমকাকুর চলে আসার কথা। কোনো ক্রমে উঠে দাঁড়ালো অলি। হাঁটু কোনোই জ্বালা জ্বালা করছে। ছোড়ে গিয়েছে নিশ্চয়ই। হাত ঘুরিয়ে কোনোইটা দেখার চেষ্টা করলো। বড্ড অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে ফিরল অলি। জেঠুমনির ঘরের আলো জানলা গলে পড়েছে বাগানে। সেই আলোয় ভেসে উঠলেন আবিরবাবু। এগিয়ে এলেন। তারপরেই দেখা গেল সোমকাকুকে। ওরা তাহলে জানলার নিচটা পরীক্ষা করতে গিয়েছিলেন, যেখানে লাফিয়ে পড়েছিল লোকটা। অলির কাছে চলে এলেন আবিরবাবু। উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন, কি গো, তেমন লাগেনি তো? কি লাফটাই না দিলে! তোমাকে উঠে দাঁড়াতে দেখে একটু ভরসা পেলাম। সোমকাকু এসে গেলেন। বললেন, গোপাল রায়। কে গোপাল রায়? রামকৃষ্ণ লজ থেকে আবিরবাবুর ফ্ল্যাটের ওপর নজর রাখত যে। খড়গপুরে এই লোকটাই আবিরবাবুকে ধাক্কা মারতে এসেছিল। কি করে বুঝলে? অলির প্রশ্নের উত্তরে সোমকাকু বললে, জানলার নিচে বাগানের মাটিতে 9 নম্বর স্পোর্টস শুয়ের ছাপ, আর এই প্যাকেটটা পড়েছিল। সোমকাকুর হাতে সিগারেটের প্যাকেট। রামকৃষ্ণ লজের নান্টু বলেছিল গোপাল রায় সিগারেট খেত। সোমকাকু বললে, সিগারেটের প্যাকেটের বদলে যদি পার্স বা মোবাইল পড়ে যেত, জানা যেত লোকটার আসল নাম।
তিনজনে পায়ে পায়ে এগিয়ে চললেন জেঠুমনির পোর্শনে। সোমকাকু জানতে চাইলেন, বাইকটার নম্বর দেখতে পেয়েছো? অলি দুপাশে মাথা নাড়ল। নম্বর দেখার সময় কোথায় পেলাম? সোমকাকু জিজ্ঞেস করলেন, কালার? উত্তর দিতে ইচ্ছে করল না অলির। একবারও সোমকাকু দেখলেন না অলির কতটা উন্ডে। অলিকে দেখতে হবে গাড়ির নম্বর, কালার? আশ্চর্য ব্যাপার। সোমকাকু নিজেই বলে উঠলেন, দূর থেকে তো কালো বাইকই মনে হলো, অন্ধকারে অবশ্য সব গাঢ় রং কালোই দেখায়। বারান্দার কাছে পৌঁছে গেল অলিরা। আবিরবাবু বললেন, মিস্টার চ্যাটার্জি, অলির একটা ফার্স্ট এড দরকার, বিচ্ছিরিভাবে পড়েছে। ফার্স্ট এডের ব্যবস্থা আমার ব্যাগে আছে। সকালে কাল কোনো মেডিকেল শপ থেকে অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। আবিরবাবুর মেস্তার পোর্শনের ডিনারটা বেশ ভালোই হলো। অলির কনুইয়ের ব্যান্ডেজ থেকে উদ্বেগের সঙ্গে ওরা জানতে চাইলেন, কি হয়েছে? সোমকাকু বললেন, অন্ধকারে মোরাম রাস্তায় হাঁটছিল, স্লিপ করে গেছে পা। তবু ভালো ও বাড়ির লোক অলির হাঁটুর অবস্থা দেখতে পায়নি। ডান হাঁটুদের রীতিমতো ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল অলির। মেজো ছেলে শশীভূষণের বাড়িতে খেতে খেতে সোমকাকু অনেক ইনফরমেশন জোগাড় করলেন। বড় ছেলে ফণীভূষণের কী কী ব্যবসা আছে, চলে কেমন। জানা গেল পারিবারিক সূত্রে পাওয়া কাঠের ব্যবসাটা এখন তেমন চলে না। ট্রান্সপোর্টের বিজনেস খুলেছে ইদানিং, সেটা বেশ ভালোই চলে। আর একটা গাড়ি সারানোর গ্যারেজ আছে। হোমিওপ্যাথ ডাক্তার শশীভূষণের পসার যথেষ্ট ভালো। ঘরের আসবার গ্যাজেটে তার ছাপ আছে। এক ছেলে ও এক মেয়ে, দুজনেই খুব মিশুকে। চেহারায় অবস্থাপন্ন ঘরের ঔজ্জ্বল্য। অলি একটা জিনিস ভেবে পাচ্ছে না, দুই ছেলের অবস্থা যখন খারাপ নয়, কেন তারা টাকা চাইতে যেতেন জেঠুমনির কাছে? জেঠুমনি টাকা পাবেন কোথায়? ব্যাংকের ইন্টারেস্টেই বোধের খরচ চালাতে হয় জেঠুমনিকে। সারাদিনের ধকলে আবিরবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। জেঠুমনির পোর্শনে ফিরে এসে শুতে চলে গেলেন। পাশের ঘরে শুয়েছে অলি আর সরলা মাসি। দরজা ভালো করে বন্ধ করার পর মাসি জানলাগুলো বন্ধ করতে যাচ্ছিল। অলি মানা করল। সরলা মাসি বলল, চোরটা যদি আবার আসে? অলি বলল, আসবে না, সোমকাকু জেগে আছেন না। উনি কি সারা রাত জেগে থাকবেন? উত্তর দেওয়ার বদলে অন্যমনস্ক হয়ে গিয়েছিল অলি। খানিক আগে জেঠুমনির ঘরে গিয়ে সোমকাকুকে এই প্রশ্নটাই করেছিল সে। টেবিলে দুটো কাগজ পাশাপাশি রেখে বসেছিলেন কাকু। একটা নারায়ণ বসুর হেয়ালি লেখা চিরকুট, অন্যটা সোমকাকুর হাতের লেখায় দিবাকর বাবুর সেই নির্দেশ। অলির প্রশ্ন শুনে একটু পরে মাথা তুলেছিলেন সোমকাকু। বলেছিলেন, মনে হচ্ছে পুরো রাত জাগতে হবে না, তার আগেই বার করে ফেলব। আমি জাগবো আপনার সঙ্গে, অধীর আগ্রহে বলেছিল অলি। সোমকাকু বলেছিল, একদম না, যথেষ্ট ঝক্কি গেছে তোমার শরীরে। যে পেন কিলারটা দিয়েছি খেয়ে শুয়ে পড়ো। ওষুধটার জন্যই সম্ভবত ঝেঁপে ঘুম আসছে অলির। জড়িয়ে যাচ্ছে চোখ, মন ঘুমোতে চাইছে না। মাথায় ঘুরছে চিরকুট লেখা হেয়ালিটা। পরের দিন অলির ঘুম ভাঙল অদ্ভুতভাবে। চোখ খুলে গেল, কিন্তু শরীর নড়ছে না। পাথরের মতো ভারী লাগছে। কি ব্যাপার হলো? প্যারালিসিস হয়ে গেল নাকি? কাল ওই জাম্পটা দেওয়ার পর চোট লেগে কোনো নার্ভ বিকল হয়ে যায়নি তো?
ঘরে ঢুকে পড়েছে ধবধবে রোদ। ভালোই বেলা হয়েছে মনে হচ্ছে, কেউ তাকে ডাকেনি। অলি নার্ভাস গলায় ডেকে উঠল, মাসি, সরলা মাসি। কোনো সাড়া নেই। শরীরের সমস্ত শক্তি জড়ো করে পাশ ফিরল অলি। এ কি, মেঝে শুয়ে মাসি এখনো ঘুমোচ্ছে? রাতে মাদুর চাদর পেতে মেঝেতেই শুয়েছিল। অলি বিছানায় আসতে বললেও রাজি হয়নি। কিন্তু এত বেলা পর্যন্ত মাসিও কেন ঘুমোচ্ছে? জেঠুমনির ঘর থেকে বিগ বেন ঘড়ির ঘন্টা বেজে আসছে। গুনতে থাকলো অলি। ওরে বাবা, 10টা বাজলো। পুরো দোতলাটা যেন ঘুমিয়ে আছে, কোথাও কোনো আওয়াজ নেই। বিছানা থেকে নিজেকে প্রায় ছাড়িয়ে নিয়ে মেঝেতে নামলো অলি। মাসিকে ঠেলা দিয়ে ডাকলো, মাসি ওঠো, অনেক বেলা হলো। চোখ খুলল মাসি। মনে হয় অলির মতোই অবস্থা। এত আলো দেখে অবাক হয়েছে, অথচ শরীর নাড়াতে পারছে না। কোথাও কোনো একটা গন্ডগোলের গন্ধ পেল অলি। মাসিকে হাত ধরে তুলল। মাসি দাঁড়িয়ে থাকতে পারল না, টলে গিয়ে বসে পড়ল মেঝে। বলল, কি হলো বলো দেখিনি, মাথায় এমন পাক দিচ্ছে কেন? মাসিকে ছেড়ে অলি দৌড়লো জেঠুমনির ঘরে। সোমকাকু কি করছেন দেখতে। অলির রীতিমতো সন্দেহ হচ্ছে যে ঘুম থেকে তারা উঠল সেটা স্বাভাবিক নয়। কেউ তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল। ঘুমের ওষুধ স্প্রে করে দিয়েছে কি? ঘুম থেকে উঠে অন্যরকম একটা গন্ধও পেয়েছে অলি। জেঠুমনির ঘরে সোমকাকু নেই। আশেপাশের জিনিসপত্র যেন অন্য কথা বলল। বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরে। স্টাডির চেয়ারটা উল্টে পড়ে আছে। মেঝের বেশ কিছু চটি জুতোর ছাপ। একই সঙ্গে অলি লক্ষ্য করলো দরজার পর্দাটা ওপর থেকে অনেকটা ছিঁড়ে লুটোচ্ছে। সোমকাকুকে কেউ কি তুলে নিয়ে গেল? ঘর থেকে বেরোবার সময় আঁকড়ে ধরেছিলেন পর্দা। বুক ফাঁকা হয়ে গেল অলির, গলা শুকিয়ে কাঠ। অনেক কষ্টে ডেকে উঠল, আবির বাবু, আবির বাবু। সোমকাকু অপহৃত হয়েছেন। কারণটা সহজেই অনুমেয়। কাল রাতে দোতলার জানলার বাইরে থেকে সোমকাকুর সমস্ত কথা শুনেছিল দুষ্কৃতী। মূর্তির প্রকৃত দাম ঠিক করা সোমকাকুর পক্ষেই সম্ভব। বুঝতে পেরে অপহরণ করেছে তাকে। রাতে সদর দরজা বন্ধ ছিল, তবু ওরা কিভাবে যেন ঢুকে পড়ে। বাড়ির অন্ধিসন্ধি সবই তার মানে জানা। ধরে নেওয়া যায় অপরাধীর এ বাড়িতে যাতায়াত আছে। অত্যন্ত নিপুণভাবে গোটা কাজটা সেরেছে তারা। প্রথমে ঘুমের ওষুধ স্প্রে করে অলি, সরলা মাসি এবং আবিরবাবুকে চৈতন্য করে দিয়েছিল। জেঠুমনির ঘরে দাঁড়িয়ে বারবার করে আবিরবাবুকে ডেকেও কোনো সাড়া পায়নি অলি। ঘরে গিয়ে ঘুম ভাঙাতে হয়েছিল। সোমকাকুকে উদ্ধার করতে পুলিশের সাহায্য নেওয়া হয়েছে। অলি, আবিরবাবু এখন পুলিশের জিপে। শুনশান রাস্তা ধরে অযোধ্যা পাহাড়ের দিকে এগিয়ে চলেছে জিপ। আজ সকালে আবিরবাবুকে যখন অপরাধীর নামটা বলেছিল অলি, তখন ঘুমের আচ্ছন্নতা পুরোপুরি কেটে গিয়েছিল ওর। অবিশ্বাসের কণ্ঠে বলেছিলেন, আমার বড়দা এসব কাণ্ড ঘটাচ্ছে, তুমি শিওর? অলি বলেছিল, 100%। কি করে বুঝলে? সোমকাকুর রেখে যাওয়া একটা সংকেত দেখে বলে একটা কাগজ দেখিয়েছিল অলি। তাতে বড় বড় করে লেখা 4টে সংখ্যা, 2901। কাগজটা অলি পেয়েছিল জেঠুমনির টেবিল থেকে। রাতে ওই টেবিল চেয়ারে বসে কাজ করছিলেন সোমকাকু। দুষ্কৃতীরা এসে দাঁড়াতেই বুঝতে পারেন
হেয়ালি লেখা চিরকুট এবং এতক্ষণ ধরে লেখা কাজকর্ম কিছুই বাঁচানো যাবে না। তখনই সোমকাকু একটা কাগজে তাড়াহুড়ো করে 4টে সংখ্যা ঝিনুকের জন্য লিখে যান। অনুমান মিলে গিয়েছিল। ওরা সমস্ত কাজকর্ম সমেত সোমকাকুকে নিয়ে উধাও হয়ে যায়। অদরকারি ভেবে ফেলে যায় সংখ্যা লেখা কাগজটা। অলিকেও একটু সময় লেগেছিল কাগজটার গুরুত্ব বুঝতে। যখনই বুঝলো, দৌড়ে গিয়ে লাগেজ থেকে বার করলো নোটবুক। পরিষ্কার হয়ে গেল 2901 মানে। আবিরবাবুকে ডেকে তুলে অপরাধীর নাম বলার পর অলি বলল, আপনি দাদার পোর্শনে গিয়ে ওর খোঁজ করুন। যদি না পান ইমিডিয়েট পুলিশে খবর দিন। এই সংকেতের মানে পরে আপনাকে বুঝিয়ে দেব। আবিরবাবুর বরদাকে পাওয়া গেল না বাড়িতে। কখন বেরিয়েছেন কেউ বলতে পারল না। সময় নষ্ট না করে আবিরবাবুকে নিয়ে থানায় গেল অলি। সোমকাকু একজন ডিটেকটিভ জানার পর পুলিশ অফিসারের তৎপরতা বেড়ে গেল। অলি সহজেই অফিসারকে বুঝিয়ে দিল সংকেতের মানে। বলল, কাজের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা কিছু কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। প্রতিটি সংখ্যার ক্ষেত্রে একটা অ্যালফাবেট ঠিক করা আছে আমাদের। সেই অনুযায়ী 2 = F, 9 = O, 0 = N এবং 1 = I, অর্থাৎ ফণিভূষণ। আবিরবাবুর বরদা। আবিরবাবু তখন বললেন, ফণি তো PHNI হবে। অলি বলল, কোড অত ডিটেলে করলে চলে না, আমরা আমেরিকান ইংলিশে বানান ফলো করি। আর কোনো প্রশ্ন ওঠেনি। অলি মনে মনে ধন্যবাদ দিয়েছিল অঙ্ক পাগল অর্ণবকে। অপরাধীর নাম যেহেতু অলি বলে দিয়েছে, সহজ হয়ে গিয়েছে পুলিশের কাজ। প্রথম যাওয়া হয়েছিল ফণিবাবুর কাঠগোলায়। সেখানে চৌকিদার ছাড়া আর কেউ নেই। সে জানালো ফণিবাবু গত 4 দিন গোলায় যাননি। চৌকিদার বলল, আপনারা স্টেশন রোডে বাবুর গ্যারেজে গিয়ে খোঁজ করতে পারেন। পেট্রোল পাম্পের পেছনেই গাড়ি সারানোর গ্যারেজ। সেখানেও পাওয়া গেল না ফণিবাবুকে। কিন্তু একটা জিনিস দেখা গেল, কালো বাইক। মডেলটা ভোলেনি অলি। রং নিয়ে কনফিউশন ছিল। কাল রাতের অন্ধকারে কালো না নীল বোঝা যায়নি। লোকটা বোধহয় ফণিবাবুর গ্যারেজে কাজ করে। রামকৃষ্ণ লজের নান্টু বলেছিল, গোপাল রায় নিজেই গাড়ি ঠিকঠাক করত। বাংলা উচ্চারণে কেমন একটু টান ছিল। লোকটা এই অঞ্চলের, ফণিবাবুর ডান হাত। ওর নির্দেশেই গিয়েছিল কলকাতায়। আবিরবাবুর গাড়ির ব্রেক এই লোকটাই কেটেছিল। সুমনকে বাইকে চাপায় সেই। চিন্তাসূত্র সাজিয়ে নেওয়ার পর গ্যারেজে কর্মরত কর্মীকে অলি জেরা করল। বাইকটা কার? সাপনের। সে কোথায়? বাবুর সঙ্গে কাজে গিয়েছে। কোথায়? কোন কাজে গিয়েছে? আগে বলতে পারছি না। লোকটার কথা শেষ হতেই অলি পুলিশ অফিসার মিস্টার পান্ডেকে বলল, মিথ্যে কথা বলছে। সত্যি বলানোর সবচেয়ে সহজ পন্থা নিলেন অফিসার। 2-4টে চড়থাপ্পড় লোকটাকে মারতেই গড়গড় করে বলতে শুরু করলো, পাহাড়ে ছোট্ট একটা বাড়ি আছে বাবুর। কাঠের ব্যবসা যখন রমরম করে চলতো, জঙ্গলের চোরাই কাঠ জমা হতো ওখানে। এখন মাঝে মধ্যে সেখানে বেড়াতে যান। কাল সন্ধ্যের দিকে গ্যারেজে ছিলেন বাবু। রাতের বেলায় গাড়ি করে স্বপনকে নিয়ে বেরোন। কি গাড়ি জানতে চাইলেন অফিসার। লোকটা বলল, জিপ গাড়ি। অফিসার বললেন, জিপ যখন নিয়েছে পাহাড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। লোকটার কাছে বাড়ির লোকেশন জানতে চাইলেন অফিসার। কর্মীটি বলল, সে নিজে কখনো যায়নি, শুনেছে বাঘমন্ডির রাস্তা দিয়ে যেতে হয়, বড় ঝর্ণার কাছাকাছি। বুঝেছি, টুরগা ফলস বলে লোকটাকে নিয়ে জিপে উঠলেন অফিসার। আবিরবাবু তখন বললেন,
ওকে আবার নিচ্ছেন কেন? ও তো জায়গাটা চেনে না বলল। অফিসারের হয়ে উত্তর দিল অলি। একে রেখে গেলে ফোন করে দেবে মালিককে। সোমকাকুকে নিয়ে আপনার দাদা চলে যাবেন অন্য কোথাও। সঙ্গে সঙ্গে অলির বুদ্ধির তারিফ করলেন অফিসার। বললেন, তুমি দেখছি তোমার কাকার যোগ্য অ্যাসিস্ট্যান্ট, এই তো চাই। কিছুক্ষণ হলো অলিরা সমতল রাস্তা ছেড়ে পাহাড়ে উঠে পড়েছে। জিপে মোট যাত্রী 7 জন, ড্রাইভার নিয়ে 4 জন পুলিশ। গাড়িতে উঠে একটু ধাতস্থ হওয়ার পর বলল, আমার চাকরিটা থাকবে না স্যার। বাবু ভাববেন আমি আপনাদের পথ চিনিয়ে নিয়েছি। উত্তরে অফিসার পান্ডে বললেন, মালিক জেলে গেলে চাকরি তোমার এমনিই থাকবে না, দেখবো অন্য কোথাও ব্যবস্থা করা যায় কিনা। সোমকাকুর জন্য শুধু চিন্তাই হচ্ছে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সুযোগ পাননি। চটি জুতো পড়ে আছে জেঠুমনির ঘরে। কেমন অবস্থায় আছেন তা কে জানে। কাকুর সেলফোনটা সঙ্গে নিয়েছে অলি। মনে ক্ষীণ আশা, যদি কোনোভাবে পালাতে পারে দুর্বৃত্তদের ঘেরাটোপ থেকে। এসটিডি বুথে পৌঁছে গেলে ফোন করবেন প্রথমেই এই নাম্বারে। জানেন অলি অবশ্যই সেটটা সঙ্গে রাখবে। ব্যাস, আর নয়, এখানে থামতে হবে। অফিসারের নির্দেশে জিপ থামালো ড্রাইভার কনস্টেবল। গাড়ির আওয়াজ থেমে যেতে নিস্তব্ধ হয়ে গেল চলাচল। শুধু কিছু পাখির ডাক। দূরে নির্দিষ্ট বিরতির কাঠ কাটার শব্দ আসছে। খাড়াই পাহাড়ের দিকে আঙুল তুলে মিস্টার পান্ডে বললেন, এখান থেকে প্রায় 200 ফুট উঁচুতে টুরগা ফলস, পেছনে গভীর জঙ্গল। বাড়িটা মনে হচ্ছে ওখানেই। এখান থেকে ট্রেক করে যেতে হবে। জিপে আরও কিছুটা রাস্তা যাওয়া যেত। গাড়ির আওয়াজ পেয়ে অ্যালার্ট হয়ে যাবে ওরা। আপনারা ট্রেক করতে পারবেন তো? কথাটা অলিদের উদ্দেশ্যে বলা। অলি উত্তর দেওয়ার আগেই আবিরবাবু বললেন, নিশ্চয়ই পারবো। দলটা গাছপালা সরিয়ে পাহাড় বেয়ে উঠতে থাকলো। অফিসারের পাশে পাশে চলেছেন আবিরবাবু। কে বলবে এই মানুষটি ট্রেনের রং সাইডের গেট দিয়ে নামার সময় পড়ে গিয়েছিলেন। সূর্য এখন প্রায় মাথার ওপরে। গাছের ছাওয়ার জন্য ততটা গরম লাগছে না। পাহাড় ক্রমশই খাড়াই হচ্ছে। দমে টান পড়ছে সকলেরই। কেউ কেউ দাঁড়িয়ে পড়ল একটু রেস্ট নিতে। অলি নিচ্ছে না, ও এখন সকলের আগে। চড়াই শেষে বেশ খানিকটা জুড়ে সমতল, ইতস্তত বড় বড় গাছ। তার ফাঁক দিয়েই দেখা গেল বাড়িটা, কটেজ টাইপের। মাথায় অ্যাসবেস্টারের ছাদ। বাড়ির একপাশের দেওয়াল দেখতে পাচ্ছে অলিরা। সেখানে 2টো বড় জানলা। বাড়ির মুখ অন্যদিকে। দূর থেকে বাড়িটাকে এত নিঝুম লাগছে, মনেই হচ্ছে না কেউ থাকতে পারে। অলির আফসোস হলো সোমকাকুর বাইনোকুলারটার জন্য। নিয়ে এলে কাজে লাগতো। পাশে এসে দাঁড়ালেন পান্ডেবাবু। বললেন, এবার কিন্তু আরও কসাসলি এগোতে হবে। বাড়িটার দিকে চোখ রেখে দৌড়ে চলে যেতে হবে গাছের আড়ালে। ওরা যেন আমাদের দেখতে না পায়। অফিসারের নির্দেশ মতো খানিকটা দৌড়ে গাছের আড়াল ধরে এগোতে লাগলো দলটা। এমনকি ফণিবাবুর গ্যারেজের কর্মীটিও। একসময় গাছ ফুরিয়ে গেল। ফিট 30 দূরে কটেজের 2টো জানলা। প্রায় হামাগুড়ি দিয়ে অলি আর পান্ডেবাবু জানলা লক্ষ্য করে এগোতে লাগলেন। পায়ের নিচে শুকনো পাতার খসখস আওয়াজটা এড়ানো যাচ্ছে না। অবশেষে দুজনে পৌঁছলেন 2টো আলাদা জানলায়। প্রথমে কাঁচ, তারপর ভারী পর্দা। ঘরের ভিতরটা দেখার উপায় নেই। অলি এপাশ ওপাশ সরে গিয়ে পর্দার ফাঁক খুঁজল। পেয়েও গেল। দেখা গেল সোমকাকুকে। আছেন খুবই খারাপ অবস্থায়। চেয়ারের সঙ্গে পিছমোড়া করে বাঁধা হয়েছে। চশমাটা ঝুলছে নাকের ডগায়। চুল এলোমেলো। কি অসহায় লাগছে তাকে। এত কিছু সত্ত্বেও একটু যেন স্বস্তি পেল অলি। দেখতে যখন পাওয়া গিয়েছে, উদ্ধার করে আনবেই।
সোমকাকুর সামনে দাঁড়িয়ে তরপাচ্ছেন ফণিভূষণ। কাঁচের জানলার জন্য আওয়াজ বাইরে আসছে না। ফণিভূষণের দুপাশে দুই চেলা, এদের মধ্যে একজন অবশ্যই স্বপন, কিন্তু অন্যজন? ফণিভূষণের হাতে একটা কাগজ, ওটা দেখিয়ে সোমকাকুকে কী সব বলছেন। মনে হচ্ছে নারায়ণবাবুর লেখা সেই চিরকুটটা। ফণিবাবু নিশ্চয়ই হেয়ালির মানে জানতে চাইছেন। জানলা থেকে সরে এসে অলি অফিসারকে খুঁজল। উনিও পাশের জানলা থেকে চোখ তুলে অলির দিকে হাত তুলে থামস আপ করলেন। দলের বাকি সদস্যরা গাছের শেষ সারির আড়ালে অপেক্ষা করছে। অফিসার ইঙ্গিতে তাদের নিজের নিজের পজিশনে থাকতে বললেন। বাড়ির দরজার দিকে পা বাড়ানোর আগে হাতের ইশারায় ডেকে নিলেন অলিকে। কটেজের সামনে নিচু বারান্দা। সন্তর্পণে অফিসারকে ফলো করে উঠে এলো অলি। একটু পরে আর একজন যোগ দিল তাদের সঙ্গে, আবিরবাবু। নির্দেশ অমান্য করেছেন বলে আকারে ইঙ্গিতে ক্ষমা চাইলেন অফিসারের কাছে। দরজার দুপাশে আবিরবাবু আর অলি, মাঝে পুলিশ অফিসার। আবিরবাবু ফিসফিস করে বললেন, নক করবেন নাকি? মাথা নাড়লেন অফিসার। চাপা স্বরে বললেন, পার্টির হাতে পিস্তল আছে, ফট করে চালিয়ে দিতে পারে। তাহলে ভেঙে ফেলুন দরজা। অত সোজা নয়, দেখছেন না মোটা সেগুন কাঠের পাল্লা, বললেই ভাঙা যায় নাকি? গলা খাদে রেখে বিস্ময়ের সঙ্গে আবিরবাবু বললেন, পুলিশ তো হামেশাই কাঁধের ধাক্কায় দরজা ভেঙে দেয় দেখেছি। সিনেমায় দেখেছেন এক ধাক্কায় ভেঙে গেল দরজা, ওসব পিচবোর্ডে তৈরি। এই দরজা ভাঙুক দেখি। ভাঙতে হলে এক চান্সেই সাকসেস হতে হবে, সেকেন্ড চান্স দেবে না ক্রিমিনালরা। অলি ধৈর্য হারালো। এরা দুজনে তো গল্প গাছা শুরু করে দিল। বারান্দা থেকে নেমে গেল অলি। কিছুটা গিয়ে ফের ঘুরে দাঁড়ালো। দরজার দিকে মুখ করে দৌড়তে থাকলো। কালকেই চোট লেগেছিল পায়ে, কষ্ট হচ্ছে স্প্রিন্ট টানতে। খুব কষ্ট। বারান্দায় উঠেই জাম্প দিল। অফিসারের কাঁধে দুহাতের ভর রেখে ডান পায়ে পাল্লার ওপর সজোরে স্ট্রোক নিল। একটা পাল্লা সমেত অলি ছিটকে পড়ল ঘরের মেঝে। কোমর থেকে পিস্তল বার করার বদলে পাণ্ডে চেঁচিয়ে উঠলেন, ও মাই গড! অফিসার এবার পিস্তলটা বার করলেন। পুলিশকে দেখেই দুষ্কৃতীরা হাত তুলে দাঁড়িয়ে পড়ল। অলি এগিয়ে এসে সোমকাকুর বাঁধন খুলতে লাগলো। সোমকাকু বললেন, দুটো পাই তো জখম করে ফেললে। কাকুর কণ্ঠস্বর এমন ছিল যে চোখের কোণটা শিরশির করে উঠল অলির। জলটল আবার গড়িয়ে না আসে। গত পরশু বিষ্ণুমূর্তি সহ পুরুলিয়া থেকে কলকাতায় ফিরেছেন অলিরা। ফণিবাবু এখন পুলিশের হেফাজতে। জেঠুমনির শরীর ভালোর দিকে। পুরুলিয়াতেই বিষ্ণুমূর্তিটা আবিরবাবুর হাতে দিয়ে সোমকাকু বলেছিলেন, আমার কাজ তাহলে শেষ। বিস্মিত আবিরবাবু বলেন, সে কি মশাই, কেসের তো এখন অর্ধেকটাই বাকি। মূর্তিটা কেন দামি, বাবার লেখা হেয়ালিটার মানে কিছুই তো জানা হলো না। এত কিছু তো কন্ট্রাক্টে ছিল না। আপনি শুধু আমাকে মূর্তিটা খুঁজে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। নাও ডিল ইজ ওভার। তা আবার হয় নাকি মশাই? মূর্তি রহস্য আপনি ভেদ করে বসে থাকবেন, আমি কিছুই জানবো না? কৌতূহল দমন করার এত ক্ষমতা আমার নেই। তাছাড়া বিষ্ণুমূর্তির প্রকৃত দাম আপনি যদি না বলে দেন, আমার বংশ পরম্পরায় ব্যাপারটা অজানা থেকে যাবে। আপনার সঙ্গে থেকে তো দেখলাম কি ভয়ঙ্কর জটিল এই কেস। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। বলুন। কন্ট্রাক্টে যখন ছিল না বলছেন, বাকিটুকু জানার জন্য আমি আপনাকে এক্সট্রা চার্জ দিতে রাজি আছি। যদিও আপনি যা করেছেন টাকা দিয়ে তার হিসেব হয় না। উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভেবে নিলেন সোমকাকু। তারপর বললেন,
আসলে কি জানেন, কেসের বাকি অংশটা আপনার এখন না জানলেও চলতো। মূর্তিটা ভীষণ দামি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মূর্তির অধিকার সম্পূর্ণ আপনার। উইল করে দিয়েছেন জেঠুমণি। আপনি আবার ওটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারেন। একই সঙ্গে এটাও ঠিক বলেছেন, আমি যদি পুরো রহস্য উন্মোচন না করি, আপনার বংশের কেউ হয়তো মূর্তিটার মূল্য না বুঝে কাউকে গিফট করে দেবে, অথবা বিক্রি করে দেবে নামমাত্র দামে। তাহলেই বলুন আমি ঠিক বলেছি কি না? ঠিক আছে, কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। রবিবার আপনি মূর্তিটা নিয়ে অলিদের বাড়ি চলে আসুন। আপনার মেয়ে এবং মিসেসকেও নিয়ে আসবেন। আমি কথা দিচ্ছি, নাটকের শেষ অঙ্কটা খুবই জমজমাট হবে। সেদিনই ঠিক হয়েছিল আজ সকাল 9টায় সোমকাকু আসবেন অলিদের বাড়িতে। 9:45 বাজতে চলল, এখনো দেখা নেই। এদিকে বাড়ি ভর্তি লোক তার অপেক্ষায়। বিষ্ণুমূর্তি নিয়ে চলে এসেছেন আবিরবাবু। সুমনা কাকিমা, মেয়ে তিতলিও এসেছেন। আরও 5 জন এসেছে বাড়িতে। এরা দর্শক হিসেবে থাকবে। সোমকাকু এখনো জানেন না। জানতে গেলে যদি আপত্তি করেন, সেই ভয়ে জানায়নি অলি। এই 5 মূর্তি হচ্ছে শ্রবণা, রুদ্রাণী, এলা, রাহুল আর অয়ন। এরা সুযোগ পেলেই অলি অ্যাসিস্ট্যান্টগিরি নিয়ে মজা করে। অলি ঠিক করেছে আজ ওদের সামনেই দেখাবে রহস্য উন্মোচনের সময়টা কি এক্সাইটিং আর আনন্দের। সোমকাকুর দেরি দেখে ক্রমশ অধৈর্য হয়ে উঠছে অলি। বাকিরা নিজেদের মধ্যে একটা আড্ডার পরিবেশ তৈরি করে নিয়েছে। 1 রাউন্ড চা ইতিমধ্যেই হয়ে গেছে। খানিকটা অস্থির হয়ে অলি বাবাকে বলল, কি ব্যাপার বলো তো, এত দেরি করছেন কেন? একটা ফোন করে দেখি। দরকার নেই, এসে যাবে। আসলে জিনিয়াসদের এরকম হয়। বাবার কথা শেষ হতেই বাইকের আওয়াজ এসে থামলো বাড়ির গেটের সামনে। সোমকাকুই এসেছেন। বেশি দর্শক সমাগম দেখে কপালে ভাঁজ পড়ল। বাবা ডেকে বললেন, এসো সৌমেন, সবাই তোমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সোফায় গিয়ে বসলেন সোমকাকু। কপালের ভাঁজ এখনো মেলায়নি। অলি বুঝতেই পারল বন্ধুদের উপস্থিতি কাকু পছন্দ করছেন না। বিষয়টা সহজ করার জন্য অলি প্রথমে বন্ধুদের নামগুলোই বলে সোমকাকুর সঙ্গে আলাপ করিয়ে দিল। তারপর বলল, আমার কাছে গল্প শুনে এরা সকলেই আপনার ফ্যান। এইবারের কেসের শুরুতে ওরাই ছিল আমার সঙ্গে, যখন আবিরবাবুর গাড়ি থেকে ব্যাগ চুরি যায়। ওদের অনেক দিনের ইচ্ছা আপনার সঙ্গে আলাপ করার। এই কেসের ঘটনাগুলো ওদের বলেছি। কপাল স্বাভাবিক হলো সোমকাকুর। বললেন, আমি চাইছিলাম আজকের আলোচনাটা নির্দিষ্ট কজনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কারণ এখন যা জানা যাবে যদি বাইরে প্রকাশ হয়ে যায়, বিপর্যস্ত হতে পারে আবিরবাবুর ব্যক্তিগত জীবন। রাহুল বলে উঠল, সোমকাকু, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই মিটিংয়ের কোনো কথাই আমাদের কাছ থেকে বাইরে বেরোবে না। প্রমিস করছো সবাই? 5 জনেই একসঙ্গে প্রমিস শব্দটা উচ্চারণ করলো। সোমকাকুর মুখ থেকে বোঝা গেল ভরসা পেলেন। আবিরবাবুকে বললেন, মূর্তিটা সেন্টার টেবিলে রাখুন, হেয়ালি লেখা চিরকুটটা আমার হাতে দিন। নির্দেশ মতো কাজ করলেন আবিরবাবু। সোমকাকু শুরু করলেন, এবারের কেসটা কত অ্যাডভেঞ্চারাস ছিল তার চিহ্ন হাতে পায়ে নিয়ে এসেছে অলি। আমাদের তদন্তের স্টেপগুলো অলি আপনাদের জানিয়েছে। অপরাধীর নামও আপনারা জানেন। আমি বলবো মোটিভ। কেন আবিরবাবুর বড়দা এই কাজটা করলেন? কারণ মানুষটি প্রকৃত ব্যবসায়ী ছিলেন না।
উনি মনে করতেন বিজনেসে উন্নতি করতে হলে অসৎ উপায় একমাত্র পথ। এই বুদ্ধিতেই পারিবারিক সূত্রে পাওয়া কাঠের ব্যবসাটা ডুবিয়েছেন। পরে ট্রান্সপোর্ট এবং গাড়ি মেরামতির ব্যবসায় নামেন। সেটাও ভালো চলছিল না। টাকা পয়সার জন্য প্রায় দ্বারস্থ হতেন জেঠুমনির। এ ব্যাপারে ছোট ভাই, আবিরবাবুর ভাইপো কেউই কম যেতেন না। ওদের ধারণা ছিল জেঠুমনির কাছে সঞ্চিত বেশ কিছু অর্থ আছে। ট্রেনের ডাকাতিতে সব সম্পত্তি খোয়া যায়নি। জেঠুমনির ত্যাগ, কর্তব্যপরায়ণতাকে ওরা সম্মান জানাননি। এদিক থেকে আবিরবাবু ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র স্বভাবের। ন্যায্য কারণেই জেঠুমনি তাকে স্নেহ করতেন সবচেয়ে বেশি। সেই স্নেহভাজনকেই কিচ্ছু না দিয়ে দুই ভাইকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়াটা সন্দেহের চোখে দেখছিলেন বড় ভাই ফণীভূষণ। সেই জন্যেই পুরুলিয়া ফেরত ছোট ভাইয়ের পেছনে লোক লাগিয়ে দেন। লোকটি আবিরবাবুর ফ্ল্যাটের উল্টো দিকে রামকৃষ্ণ লজে ওঠে। সর্বক্ষণ নজর রাখত আবিরবাবুর ওপর। ফণীভূষণও একবার ওই লজে যান। নান্টুর দেওয়া চেহারার বর্ণনার এখন থেকে মোটামুটি আন্দাজ করা যায়। চুরি হয় মূর্তি। গোটা প্ল্যানটা সাজান ফণীভূষণ। ব্যাংক ম্যানেজারকে উনিই ফোন করেন। ম্যানেজার আমাদের বলেছিলেন, ফোনের গলা শুনে মনে হয়েছিল মাঝবয়সী শিক্ষিত বাঙালির কণ্ঠ। ফোনটা করা হয় বেলেঘাটার ফুলবাগান অঞ্চলের বুথ থেকে। মূর্তিটা পেয়ে ধন্দে পড়ে যান ফণীভূষণ। যারা অ্যান্টিক জিনিস সংগ্রহ করে তাদের দেখে জানতে পারেন মূর্তিটার প্রত্নমূল্য প্রায় নেই। ধাতু বিশেষজ্ঞ জানান এটা নেহাতি পিতলের তৈরি। বিশ্বাস হয় না ফণীবাবুর। কারণটা যুক্তিসঙ্গত। ফণীবাবু দেখেছেন ছোট ভাইকে আসল মূর্তি দিয়ে জেঠুমনি সিংহাসনে রেখেছেন নকল মূর্তি। এই গোপনীয়তা থেকেই আন্দাজ করা সহজ, আসল মূর্তির নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে। সেটা জানার জন্যেই ফণীবাবু চড়াও হন জেঠুমনির ঘরে। সঙ্গে আসল মূর্তিটাও নিয়ে যান। মূর্তি বেহাত হয়ে গেছে দেখেই অসুস্থ হয়ে পড়েন জেঠুমনি। ওর শেষ চেষ্টা ছিল নারায়ণবাবুর দেওয়া চিরকুটটা বাঁচানো। পৌঁছতে চেয়েছিলেন ঠাকুর ঘরে, তার আগেই পড়ে যান। ছুটে আসে সরলা মাসি। সিংহ কথাটা দুবার উচ্চারণ করেন জেঠুমনি, তারপরই জ্ঞান হারান। সিংহ শব্দটার অর্থ যে ঠাকুরের সিংহাসন, সেটা হেয়ালির অংশ থেকেই আমি বুঝেছিলাম। আমাদের পুরুলিয়া যাওয়ার প্রথম থেকেই সন্দেহের চোখে দেখেছেন ফণীবাবু। জেঠুমনির কাছে শুনেছিলেন ছোট ভাই বন্ধু নিয়ে আসছে। মূর্তি খুইয়ে ভাই তো আর নিশ্চিন্তে বেড়াতে আসবে না। জেঠুমনিকে বলবে ঘটনাটা, তখন জেঠুমনি যদি আসল ব্যাপারটা বলে দেন। এই আশঙ্কায় খড়গপুর স্টেশনেই আমাদের আশাটা বানচাল করতে চেয়েছিলেন। অলির মার এবং বুদ্ধি করে পুরুলিয়া আসার আগে স্টেশনে নেমে যাওয়া দেখে ফণীবাবু বুঝে যান আমরা সাধারণ লোক নই। আমাদের ওপর নজর রাখা শুরু হয়, যার সুফলে উনি চেলা মারফত খবর পান মূর্তি রহস্য ভেদ করা আমার পক্ষেই সম্ভব। চাপ দিয়ে কথা বার করার জন্য আমাকে অপহরণ করা হয়, কিন্তু অলির বুদ্ধি, সাহস এবং পুলিশের তৎপরতায় আমি মুক্তি পাই। আবিরবাবুকেও ধন্যবাদ জানানো উচিত। যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় উনি তদন্তে সাহায্য করে গিয়েছেন। টেবিলে রাখা বিষ্ণুমূর্তিটাকে মনে হচ্ছে যেন নীরব শ্রোতা। সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছে সোমকাকুর কথা। জানলা গলে আলো এসে পড়েছে মূর্তির পাশে। বেশ চকচক করছে মূর্তিটা। হেয়ালির মানেটা বলছি। প্রথম দুটো লাইন হচ্ছে, হরিণের শিঙে মাছি বসে না, তোমরা আলো কখনো নেভে না। অর্থাৎ বাদ সাধলেন আবিরবাবু। আচ্ছা, হরিণের শিঙে কি সত্যিই মাছি বসে না? সোমকাকু বললেন, বসে, বসতেই পারে। এই লাইনটা কোনো প্রবাদ থেকে নেওয়া, প্রতীকী অর্থে বলা হয়েছে। হরিণ চঞ্চল,
তাই মাছি বসতে পারে না, অর্থাৎ হরিণের শিং এতই মসৃণ মাছি পিছলে যায়। দুটোর মধ্যেই ততটা সত্যতা নেই। হরিণ শান্ত হয়ে দাঁড়িয়েও থাকে, শিং তেমন মসৃণও নয়। দ্বিতীয় লাইনটাও প্রতীকী। তোমার আলো কখনো নেভে না। নারায়ণ বসু যার আলো অথবা যে বস্তুর উদ্দেশ্যের কথা বলেছেন তার আলো নেভানো যায়, সেটাও ক্রমশ প্রকাশ্য। আসলে প্রথম লাইনটা দিয়েই হেয়ালিটা কঠিন করে দেওয়া হয়েছে। এই ধরনের চল বাঙালিদের মধ্যে 50-60 বছর আগে খুব চলতো। এবার আসি পরের দুটো লাইনে, সেটা খুবই সোজা। হরিবোসের 3 ভাই, এক আনিও ভাগ নাই। ভগবান হরির আর এক নাম নারায়ণ। হরিবোস মানে নারায়ণ বোস। জেঠুমনির ডায়েরি থেকে জেনেছি নারায়ণবাবুর 3 ভাই ছিলেন, তারা থাকতেন কলকাতায়। এক আনিও ভাগ নাই মানে স্বপার্জিত যে সম্পদ তিনি লুকিয়ে রাখছেন তার ওপর কোনো অধিকার নেই ভাইদের। পরের লাইন দুটো হচ্ছে, থাকলে হরির অন্তরে বেরোবে না কোনো মন্তরে। দুবার হরি কথাটা থাকায় ধাঁধাটা বিষম জটিল আকার নেয়। এখানে এসে প্রচুর মাথা খাটাতে হয়েছে আমাকে। দ্বিতীয় হরির অর্থ বিষ্ণু, মানে বিষ্ণুমূর্তির মধ্যে থাকলো আসল সম্পত্তি। যতই উনি ভগবান হন, মন্তর দিয়ে সম্পদ বার করা যাবে না, বাস্তব উপায় নিতে হবে। বাকিটা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারছেন। অলি বলল, পারছি না, যতদূর মনে পড়ছে পরের লাইন ছিল, কপাল দোষে আসে যদি অনটন, ভাঙলেই পাবে ললাটিকা তখন। মূর্তিটা তার মানে ভাঙতে হবে? প্রায় একই কথা মূর্তিটা আবির্বাবুকে দেওয়ার সময় বলেছিলেন জেঠুমনি। কিন্তু ললাটিকা জিনিসটা কি, এটা তো জেঠুমনির নির্দেশে ছিল না। সোমকাকু বললেন, এটাও একটা ইঙ্গিতময় ব্যাপার। ললাটিকার অর্থ যেমন তিলক, শ্রেষ্ঠ অলঙ্কারের অভিধা দিতেও শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখা যাক এই বিষ্ণুমূর্তির অন্তরে কি আছে। প্যান্টের পকেট থেকে স্টিলের ছোট হাতুড়ি বার করলেন সোমকাকু। মূর্তিটা ভাঙার জন্য তৈরি হয়েই এসেছেন। সোফা থেকে নেমে এলেন নিচে। মূর্তিটা মেঝে রেখে হাতুড়ির ঘা মারার আগে বললেন, ভগবান অপরাধ নিও না। হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূর্তি। ঘরময় এখন নানা রঙের আলো, লাল, নীল, সবুজ, বেগুনি। মূর্তি থেকে বেরিয়েছে পিং পিং বলের চেয়ে একটু ছোট হিরে। ঘরের সবাই সম্মোহিত। টেবিলের রোদ্দুরটা যেন অতি আগ্রহে নেমে এসেছে নিচে। সোমকাকু ঘোর লাগা গলায় বললেন, প্রায় 60 ক্যারেট হবে। অসমের সম্পত্তি বিক্রি করে এটা কিনেছিলেন। বিচক্ষণ মানুষ, ক্যারি করতে সুবিধে হয়েছিল। সম্মোহন যেন কাটছে না কারো। নিস্তব্ধ ঘর। হাসছে হিরেটা, আর হাসছেন সোমকাকু। হীরের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না অলি। তার চেয়ে সোমকাকুর মুখে সাফল্যের হাসিটা অনেক বেশি মনোরম। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমরা কিন্তু এখন একদম কমেন্ট করছো না। সবসময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। গল্পটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু তাহলে আমি আজ তাহলে এখানেই বিদায় নিলাম। আগামী দিন দেখা হবে আর একটা সুন্দর গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।